নমস্কার। আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিরাজ বউ গল্পের তৃতীয় পর্ব। বছর তিনেক পরের কথা বলিতেছি। মাস দুই পূর্বে হরিমতি শ্বশুর ঘর করিতে গিয়াছে। ছোট ভাই নীলাম পীতাম্বর এক বাড়িতে থাকিয়াও পৃথগণ্য হইয়াছে। বাহিরের চণ্ডী মণ্ডপের বারান্দায় সন্ধ্যার ছায়া সুস্পষ্ট হইয়া উঠিতেছিল। সেইখানে নীলাম্বর একটা ছেঁড়া মাদুরের উপর চুপ করিয়া বসিয়াছিল। বিরাজ নিঃশব্দে আসিয়া কাছে দাঁড়াইল। নীলাম্বর চাহিয়া দেখিয়া বলিল, হঠাৎ বাইরে যে? বিরাজ একধারে বসিয়া পড়িয়া বলিল, একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি? বিরাজ বলিল, কি খেলে মরণ হয় বলে দিতে পারো? নীলাম্বর চুপ করিয়া রহিল। বিরাজ পুনরায় কহিল, হয় বলে দাও, না হয় আমাকে খুলে বলো। কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ? শুকিয়ে যাচ্ছি কে বললে? বিরাজ চোখ তুলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিল, তারপরে বলিল, হ্যাগা, কেউ বলে দেবে তবে আমি জানবো। এ কি সত্যিই তোমার মনের কথা? নীলাম্বর একটুখানি হাসিল, নিজের কথাটা সামলাইয়া লইয়া বলিল, না রে, তা নয়, তবে তোর নাকি বড় ভুল হয়, তাই জিজ্ঞেস করছি। এ কি আর কেউ বলেছে, না নিজেই ঠিক করেছিস? বিরাজ এ প্রশ্নের উত্তর দেওয়াও প্রয়োজন বিবেচনা করিল না। বলিল, কত বললুম তোমাকে, পুটির অমন জায়গায় বিয়ে তুমি দিও না। কিছুতেই কথা শুনলে না। নগদ যা ছিল গেল, আমার গায়ের গয়নাগুলো গেল, যদু মোড়লের দরুন ডাঙাটা বাঁধা পড়ল, দুখানা বাগান বিক্রি করলে, তার উপর এই দূষণ অজন্মা। বলো আমাকে, কি করে তুমি জামাইয়ের পড়ার খরচ মাসে মাসে যোগাবে? একটা কিছু হলেই পুটিকে খোঁটা সইতে হবে। সে আমার অভিমানী মেয়ে, কিছুতেই তোমার নিন্দে শুনতে পারবে না। শেষে কি হতে কি হবে ভগবান জানেন। কেন তুমি এমন কাজ করলে? নীলাম্বর মৌন হইয়া রহিল। বিরাজ বলিল, তাছাড়া পুটির ভালো করতে গিয়ে দিনরাত ভেবে ভেবে যে শেষে তুমি আমার সর্বনাশ করবে, সে হবে না। তার চেয়ে এক কাজ করো, ২-৫ বিঘে জমি বিক্রি করে সপাচেক টাকা জোগাড় করে গলায় কাপড় দিয়ে জামাইয়ের বাপকে বলে দাও গে, এই নিয়ে আমাদের রেহাই দিন মশাই, আমরা গরিব, আর পারবো না। এতে ভালো মন্দ পুটির অদৃষ্টে যা হয় তা হোক। তথাপি নীলাম্বর মৌন হইয়া রহিল। বিরাজ মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, পারবে না বলতে? নীলাম্বর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, পারি, কিন্তু সবই যদি বিক্রি করে ফেলি বিরাজ, আমাদের কি হবে? বিরাজ বলিল, হবে আবার কি? বিষয় বাধা দিয়ে মহাজনের সুদ আর মুখ নাড়া সহ্য করাচ্ছে এ ঢের ভালো। আমার একটা ছেলে পিলে নেই যে তার জন্যে ভাবনা। আমরা দুটো প্রাণী, যেমন করে হোক চলে যাবেই। নিতান্ত না চলে, তুমি বৈষ্ণব ঠাকুর তো আছোই, আমি না হয় বৈষ্ণবী হয়ে পড়বো, দুজনে বৃন্দাবন করে বেড়াবো। নীলাম্বর একটুখানি হাসিয়া বলিল, তুই কি করবি, মন্দিরা বাজাবি? বাজাবো। নেহাত না পারি তোমার ঝুলি বয়ে বেড়াতে তো পারবো। তোমার মুখে কৃষ্ণ নাম শুনে পশু পক্ষী স্থির হয়ে দাঁড়াবে। আমাদের দুটো প্রাণীর খাওয়া চলবে না। চলো, ঘরে চলো, অন্ধকারে তোমার মুখ দেখতে পাচ্ছি না। ঘরে আসিয়া বিরাজ স্বামীর মুখের কাছে প্রদীপ তুলিয়া আনিয়া ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া থাকিয়া হাসি গোপন করিয়া বলিল, না, সাহস হয় না। এমন বৈষ্ণবটিকে আর ৫ জন বৈষ্ণবীর সামনে প্রাণ ধরে বার করতে পারবো না। এর চেয়ে এখানে শুকিয়ে মরি, সে ভালো। নীলাম্বর হাসিয়া উঠিল, বলিল, ওরে, সেখানে শুধু বৈষ্ণবই থাকে না, বৈষ্ণবও থাকে। বিরাজ বলিল, তা থাক, ১ জন ২ জন কেন, হাজার হাজার লক্ষ লক্ষ থাক। বলিয়া প্রদীপটা যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া গম্ভীর হইয়া বলিল, আচ্ছা শুনি, সংসারে সতী অসতী দুইই আছে। অসতী মেয়ে মানুষ কখনো চোখে দেখিনি। আমার বড় দেখতে স্বাদ হয়। তারা কি রকম? ঠিক আমাদের মতো, না আর কোনো রকম? তারা কি করে, কি ভাবে, কি খায়, কেমন করে শুয়ে ঘুমায়, এসব আমার দেখতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি দেখেছ? নীলাম্বর বলিল, দেখেছি। দেখেছ? আচ্ছা, এই আমি যেমন করে বসে কথা কইছি, তারা কি এমনি করে বসে যার তার সঙ্গে কথা কয়? নীলাম্বর হাসিয়া বলিল, তা বলতে পারি নে, আমি ততটা দেখিনি।
বিরাজ ক্ষণকাল নির্নিমেষ চোখে স্বামীর মুখপানে চাহিয়া রহিল। হঠাৎ কি ভাবিয়া সর্বাঙ্গে কাটা দিয়া তার সর্বশরীর বারংবার শিহরিয়া উঠিল। নীলাম্বর দেখিতে পাইয়া কহিল, ও কি রে? বিরাজ বলিল, উফ, কি তারা! দুর্গা দুর্গা, সন্ধেবেলা কি কথা বলে উঠল! কই, সন্ধে করলে না? নীলাম্বর বলিল, এই উঠি। হ্যাঁ, যাও, হাত পা ধুয়ে এসো, আমি এই ঘরেই আসন পেতে ঠাঁই করে দিচ্ছি। দিন ৫-৬ পরে রাত্রি ১০টার সময় নীলাম্বর বিছানায় শুইয়া শুইয়া চোখ বুজিয়া গুড়গুড়ির নল মুখে দিয়া ধূমপান করিতেছিল। বিরাজ সমস্ত কাজকর্ম সারিয়া শুইবার পূর্বে মেঝেই বসিয়া নিজের জন্য খুব বড় একটা পান সাজিতে সাজিতে হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, শাস্ত্রের কথা কি সমস্ত সত্যি? নীলাম্বর নলটা একপাশে রাখিয়া স্ত্রীর দিকে মুখ ফিরাইয়া বলিল, শাস্ত্রের কথা সত্যি নয় তো কি মিথ্যে? বিরাজ বলিল, না, মিথ্যে বলছি নে, কিন্তু সেকালের মতো একালেও কি সব ফলে? নীলাম্বর মুহূর্তকাল চিন্তা করিয়া বলিল, আমি পণ্ডিত নই বিরাজ, সব কথা জানি নে, কিন্তু আমার মনে হয় যা সত্যি তা সেকালেও সত্যি, একালেও সত্যি। বিরাজ বলিল, আচ্ছা, মনে করো সাবিত্রী সত্যবানের কথা, মরা স্বামীকে যে যমের হাত থেকে ফিরিয়ে এনেছিল, এ কি সত্যি হতে পারে? নীলাম্বর বলিল, কেন পারে না? যিনি তার মতো সতী তিনি নিশ্চয়ই পারেন। তাহলে আমিও তো পারি। নীলাম্বর হাসিয়া উঠিল, বলিল, তুই কি তার মতো সতী নাকি? তারা হলেন দেবতা। বিরাজ পানের বাটাটা একপাশে সরাইয়া রাখিয়া বলিল, হলেনই বা দেবতা, সতীত্বে আমি বা তার চেয়ে কম কিসে? আমার মতো সতী সংসারে আরো থাকতে পারে, কিন্তু মনে জ্ঞানে আমার চেয়ে বড় সতী আর কেউ আছে? এ কথা মানি নে। আমি কারো চেয়ে এক তিল কম নই, তা তিনি সাবিত্রী হন আর যেই হন। নীলাম্বর জবাব দিল না, তাহার মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ প্রদীপ সুমুখে আনিয়া পান সাজিতেছিল। তাহার মুখের উপর সমস্ত আলোটাই পড়িয়াছিল। সেই আলোকে নীলাম্বর স্পষ্ট দেখিতে পাইল কি এক ধরনের আশ্চর্য দ্যুতি বিরাজের দুই চোখের ভিতর দিয়া ঠিকরাইয়া পড়িতেছিল। নীলাম্বর কতকটা ভয়ে ভয়ে বলিয়া ফেলিল, তাহলে তুমিও পারবে বোধহয়। বিরাজ উঠিয়া আসিয়া হেঁট হইয়া স্বামীর দুই পায়ে মাথা ঠেকাইয়া পায়ের কাছে বসিয়া পড়িয়া বলিল, এই আশীর্বাদ করো, যদি জ্ঞান হওয়া পর্যন্ত এই দুটি পা ছাড়া সংসারে আর কিছু না জেনে থাকি, যদি যথার্থ সতী হই, তবে যেন অসময়ে তার মতোই তোমাকে ফিরিয়ে আনতে পারি। তারপরে এই পায়ে মাথা রেখে যেন মরি, যেন এই সিঁদুর এই নোয়া নিয়েই চিতায় শুতে পাই। নীলাম্বর ব্যস্ত হইয়া উঠিয়া বলিল, কি হয়েছে রে বিরাজ আজ? বিরাজের দুই চোখের জল টলটল করিতেছিল। তৎসত্ত্বেও তাহার ওষ্ঠাধারে অতি মৃদু একটি মধুর হাসি ফুটিয়া উঠিল। বলিল, আর একদিন শুনো, আজ নয়, আজ শুধু আশীর্বাদ করো, মরণকালে যেন এই দুই পায়ের ধুলো পাই, যেন তোমার কোলে মাথা রেখে তোমার মুখের পানে চেয়ে মরতে পারি। সে আর বলতে পারিল না, এইবার তাহার স্বর রুদ্ধ হইয়া গেল। নীলাম্বর ভয় পাইয়া তাহাকে জোর করিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিল, কি হয়েছে রে আজ? কেউ কিছু বলেছে কি? বিরাজ স্বামীর বুকে মুখ রাখিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিল, জবাব দিল না। নীলাম্বর পুনরায় কহিল, কোনোদিন তো তুই এমন করিসনি বিরাজ, কি হয়েছে বল? বিরাজ গোপনে চক্ষু মুছিল, কিন্তু মুখ তুলিল না, মৃদু কণ্ঠে বলিল, আর একদিন শুনো। নীলাম্বর আর পীড়াপিড়ি করিল না, তেমনি ভাবে বসিয়া থাকিয়া তাহার চুলের মধ্যে ধীরে ধীরে অঙ্গুলি চালনা করিয়া নিঃশব্দে সান্ত্বনা দিতে লাগিল। সে ক্ষমতার অতিরিক্ত খরচপত্র করিয়া ভগিনীর বিবাহ দিয়া কিছু জড়াইয়া পড়িয়াছিল। সংসারে আর পূর্বের সচ্ছলতা ছিল না। উপর্যুপরি 2 সন অজন্মা, গোলায় ধান নাই, পুকুরে জল নাই, মাছ নাই, কলা বাগান শুকাইয়া উঠিতেছে, লেবু বাগানের কাঁচা লেবু ঝুরিয়া পড়িতেছে। তাহার উপর উত্তমর্ণেরা আসা যাওয়া শুরু করিয়াছিল, এবং পুটির শ্বশুরও ছেলের পড়ানোর খরচের জন্য মিঠে করা চিঠি পাঠাইতেছিলেন। এত কথা বিরাজ জানিত না। অনেক অপ্রীতিকর সংবাদই নীলাম্বর প্রাণপণে গোপন করিয়া রাখিয়াছিল। এখন সে উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল,
বুঝি এই সমস্ত কথাই কেহ বিরাজকে শুনাইয়া গিয়াছে। সহসা বিরাজ মুখ তুলিয়া ঈষৎ হাসিল, কহিল, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি জবাব দেবে? নীলাম্বর মনে মনে অধিকতর শঙ্কিত হইয়া বলিল, কি কথা? বিরাজের সমস্ত সৌন্দর্যের বড় সৌন্দর্য ছিল তার মুখের হাসি। সে সেই হাসি আর একবার হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা, আমি কালো কুৎসিত নই তো? নীলাম্বর মাথা নাড়িয়া বলিল, না। যদি কালো কুৎসিত হতুম তাহলে আমাকে কি করে এত ভালোবাসতে? এই অদ্ভুত প্রশ্ন শুনিয়া যদিও সে কিছু বিস্মিত হইল, তথাপি একটা গুরুতর ভার তাহার বুকের উপর হইতে সহসা গড়াইয়া পড়িয়া গেল। সে খুশি হইয়া বলিল, ছেলেবেলা থেকে একটি পরমা সুন্দরীকেই ভালোবেসে এসেছি। কি করে বলবো এখন সে কালো কুৎসিত হলে কি করতুম? বিরাজ দুই বাহু দ্বারা স্বামীর কণ্ঠ বেষ্টন করিয়া আরো সন্নিকটে মুখ আনিয়া কহিল, আমি বলবো? তাহলেও তুমি আমাকে এমনই ভালোবাসতে। তথাপি নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রহিল। বিরাজ বলিল, তুমি ভাবছ কি করে জানলুম না? নীলাম্বর এবার আস্তে আস্তে বলিল, ঠিক তাই ভাবছি। কি করে জানলে? বিরাজ গলা ছাড়িয়া দিয়া বুকের একধারে মাথা রাখিয়া শুইয়া পড়িয়া উপর দিকে চাহিয়া চুপি চুপি বলিল, আমার মন বলে দেয়, আমি তোমাকে যত চিনি তুমি নিজেও নিজেকে চেনো না। তাই জানি আমাকে তুমি এমনই ভালোই বাসতে। যা অন্যায়, যাতে পাপ হয়, এমন কাজ তুমি কখনো করতে পারো না। স্ত্রীকে ভালো না বাসা অন্যায়, তাই আমি জানি। যদি আমি কানাখোড়াও হতুম তবুও তোমার কাছে এমনই আদরই পেতুম। নীলাম্বর জবাব দিল না। বিরাজ এক মুহূর্ত স্থির থাকিয়া সহসা হাত বাড়াইয়া আন্দাজ করিয়া চোখের কোণে আঙুল দিয়া বলিল, জল কেন? নীলাম্বর তাহার হাতটি সযত্নে সরাইয়া দিয়া ভারী গলায় বলিল, জানলে কি করে? বিরাজ বলিল, ভুলে যাও কেন যে আমার 9 বছর বয়সে বিয়ে হয়েছে? ভুলে যাও কেন যে তোমাকে পেয়ে তবে তোমাকে পেয়েছি? নিজের গায়ে হাত দিয়েও কি টের পাও না যে আমিও ওই সঙ্গে মিশে আছি? নীলাম্বর কথা কহিল না। আবার তাহার নিমিলিত চোখের দুই কোণ বাহিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। বিরাজ উঠিয়া বসিয়া আঁচল দিয়া তাহা সযত্নে মুছাইয়া দিয়া গাঢ় স্বরে বলিল, ভেবো না। মা মরণকালে তোমার আমার হাতে পুটিকে দিয়ে গিয়েছেন। সেই পুটির ভালো হবে বলে যা ভালো বুঝেছ তাই করেছ। স্বর্গে থেকে মা আমাদের আশীর্বাদ করবেন। তুমি শুধু এখন সুস্থ হও, ঋণমুক্ত হও। যদি সর্বস্ব যায় তাও যাক। নীলাম্বর চোখ মুছিতে মুছিতে রুদ্ধস্বরে কহিল, তুই জানিস নে বিরাজ, আমি কি করেছি। আমি তোর। বিরাজ বলিতে দিল না, মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, সব জানি আমি। আর জানি আর না জানি, ভেবে ভেবে তোমাকে আমি রোগা হতে দিতে পারবো না, সেটা নিশ্চয়ই জানি। না, সে হবে না। যার যা পাওনা দিয়ে দাও, দিয়ে নিশ্চিন্ত হও। তারপরে মাথার উপর ভগবান আছেন, পায়ের নিচে আমি আছি। নীলাম্বর দীর্ঘশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। নমস্কার, এখানেই শেষ করছি বিরাজ বউ গল্পের 3য় পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।